48 দলের ঐতিহাসিক এক বিশ্বকাপ, দীর্ঘ 100 ম্যাচ শেষে এখন বিশ্বকাপ অন্তিম সময়। সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। আমরা সবাই জানি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা এবার বিশ্বকাপে এসেছে। সেই একই কোচ, সে আগের স্পট থেকে একই ফুটবলাররা এসেছে প্রায়। এই টুর্নামেন্টে আর্জেন্টিনা ফেভারিট হিসেবে এসেছে, কিন্তু নকআউট পর্বে আর্জেন্টিনার খেলা সমর্থকদের মন ভরাতে পারেনি। সেই আর্জেন্টিনা এবার মোটামুটি বলা চলে অনেকটা ভাগ্যের জোরেই সেমিফাইনালে পৌঁছেছে। আজকে এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সাথে আছে আমার কলিগ আমান দীপ্র। দীপ্র, কি অবস্থা? ভালো। আপনার কি অবস্থা? এই তো ভালো। তোমার তো আর্জেন্টিনা তো আমরা ধরছিলাম যে হট ফেভারিট, তারা অনেক ছোট ছোট দল পেল, কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড, এগুলো তো উড়াই দিয়ে আসলে সেমিতে যাওয়ার কথা, কিন্তু এই অবস্থা কেন? আসলে আমি শুরু থেকে একটা কথা বলে আসছি যে বিশ্বকাপে ছোট দল বলে কিছু নাই। এটা কিন্তু এবার শুরু থেকে যদি আপনি খেয়াল করেন সব দলে কিন্তু কম বেশি পারফর্ম করেছে। আর ছোট দল বলতে কেপ ভার্দে, মিশর, তারা কিন্তু একদম পরীক্ষিত দল। আপনার কেপ ভার্দে দেখেন দুটা বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু তারা এর আগে আটকে এসেছে, স্পেন এবং উরুগুয়ে। আর তারা কিন্তু আর্জেন্টিনার সাথে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে, আর শেষ মুহূর্তে গিয়ে আর্জেন্টিনা জয়টি পেয়েছে। আর মিশর তো অলমোস্ট হারিয়ে দিয়েছিল, তার আর্জেন্টিনা শেষ 14 মিনিটে গিয়ে 3টা গোল করে। তার মনে হয় যে না, ছোট দল বলে কিছু নেই। তারপরেও হ্যাঁ, আর্জেন্টিনার পারফরমেন্স অনেক ঘাটতি ছিল, ডিফেন্সে অনেক গ্যাপ ছিল, অনেক দুর্বলতা ছিল, যেগুলো আমরা সুইজারল্যান্ড ম্যাচেও খেয়াল করেছি। তো আমার মনে হয় যে আর্জেন্টিনার কিন্তু এখন অনেক উন্নতির জায়গা আছে। আমরা কিন্তু একদম প্রথম ম্যাচ থেকে আমরা যেটা দেখতেছি যে স্কালোনির একটা স্বজনপ্রীতি বলবো না ঠিক, উনি আসলে যে ট্যাকটিক্স আসলে আর্জেন্টিনাকে খেলাচ্ছেন, সেখানে হয়তো লেসেলসো, নিকো পাজ, সিমিওনে, এই তিনজন বড় মাপের প্লেয়ার কিন্তু নাই। শুধুমাত্র জর্ডানের বিপক্ষে ম্যাচে যখন আসলে 9 জন লিস্টে ছিল, তখন আসলে তারা খেলতে পারলে, অথচ নকআউট পর্বে কিন্তু 1 মিনিটও তারা মাঠে নামতে পারছেন না। এইটা নিয়ে অনেক ধরনের কথা উঠছে যে আর্জেন্টিনা আসলে ভাগ্যের জোরে, কেপ ভার্দের সঙ্গে শেষ মিনিটের গোল, মিশরের সঙ্গে তো একটা অবিশ্বাস্য ব্যাপার, সুইজারল্যান্ডের বিপক্ষেও কিন্তু আমরা যেটা দেখলাম যে আলভারেজ, লাউতারো মার্টিনেজ একদম শেষ মুহূর্তের গোল আসলে উঠলো। তো স্কালোনির এই ট্যাকটিক্সের জন্য আসলে আর্জেন্টিনা সেমিতে উঠলো, নাকি জাস্ট ভাগ্যের জোরে? কিছুটা আপনি যেটা বললেন যে সিমিওনে, বার্কো, লো সেলসো, তারপরে হচ্ছে নিকো পাস, তাদেরকে খেলানো হচ্ছে না। আমি মনে করবো যে আর্জেন্টিনার যে স্কোয়াড ডেপথটা, সেটা কিন্তু স্কালোনি প্রপারলি ইউজ করছেন না। আর আপনি যদি দেখেন তারা কিন্তু জর্ডান ম্যাচে শুধু ম্যাচ টাইম পেয়েছিল, আর কোথাও কিন্তু তাদের ম্যাচ টাইমে দেওয়া হয়নি। নিকো পাস কিন্তু আপনার পরীক্ষিত একজন প্লেয়ার, সে কিন্তু ইতালিয়ান লিগে তার দলে দুর্দান্ত পারফর্ম করছে, 12টি গোল করেছে। তারপরে হচ্ছে গিয়ে সিমিওনে অ্যাটলেটিকো মাদ্রিদেও ভালো ছন্দে আছে সে। তো এগুলোর পরে কিন্তু লিওনেল স্কালোনি তার হাতে গোনা কিছু প্লেয়ারকে বারবার ঘুরিয়ে ফিরে খেলাচ্ছে। তো আমার মনে হয় যে যেহেতু আপনার হাতে প্লেয়ার আছে, তো তাদেরকে তো ইউজ করা উচিত আপনার। কারণ আপনি দেখছেন যে আপনার হাতে যে প্লেয়ারগুলো আছে বা আপনার যাদেরকে খেলাচ্ছেন আপনি রোটেশন করে, তারা কিন্তু খুব একটা ফল দিচ্ছে না। হাতে কোনো কয়েকটা প্লেয়ার যেমন মেসি, আলভারেজ, আর কয়েকজন রোমেরো, এরা কিন্তু লাস্ট টাইম তাদের ম্যাজিক মোমেন্টের কারণে কিন্তু আর্জেন্টিনা চলে আসছে। এখন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তো ম্যাজিক মোমেন্টের কারণেই জিততে পারলো, সেমিফাইনালে আমার মনে হয় না যে অতটা সুযোগ তারা পাবে। সেমিফাইনালের কথা আমি বলি, আগের ম্যাচে গত 3 ম্যাচে যদি দেখি ডিফেন্সের দুর্বলতা কিন্তু ভয়াবহ। বিশেষ করে রদ্রিগো ডি পল, আমরা সবাই জানি ডি পল খুব ভালো একটা প্লেয়ার, গত বিশ্বকাপে উনি খুব ভালো করেছেন, মেসির ভালো সঙ্গী, খেলাটা ভালো বোঝেন, কিন্তু ডি পলের দুর্বলতা কিন্তু বারবার আর্জেন্টিনাকে বিপদে ফেলতেছে। গোল যতগুলো আর্জেন্টিনা খেয়েছে বা খাওয়ার যত সুযোগ তৈরি হয়েছে, সব কিন্তু ম্যাক্সিমামই ডি পলের জন্য। ডি পলকে কিন্তু বসানো হচ্ছে না। মিডফিল্ডে ম্যাকালিস্টার গোল করেছেন গত ম্যাচে, কিন্তু এর আগে কিন্তু ম্যাকালিস্টার অতটা ভালো খেলেনি, তারপর সেলসোকে নামানো হচ্ছে না। এইটা আসলে স্কালোনি আসলে কি চিন্তা করছেন? প্রতিবারই কি আসলে শুধু মেসি আসলে তাদেরকে বাঁচিয়ে দেবেন, এরকম কিছু? আসলে এখানে দুইটা জিনিস হতে পারে, যে এটা স্কালোনির পরিকল্পনা যে হাতে গোনা কয়েকটা প্লেয়ারকে নিয়ে সে খেলাবে, আর না হলে হতে পারে যে সে ইয়াং প্লেয়ারদের উপর সে ভরসা করতে পারছে না। এই দুইটা জিনিস হতে পারে। কোনটা এক্স্যাক্টলি সেটা তো স্কালোনি নিজেই ভালো বলতে পারবে, কারণ এত এত ভালো ইয়াং প্লেয়ার আপনি কাতার বিশ্বকাপে দেখেন, এই ইয়াং প্লেয়ারদের উপর ভরসা করার কারণে কিন্তু এবার যা দেখতে পারেন
পারলাম আমরা যে স্কালোনি কিন্তু নতুন প্লেয়ারদের উপর খুব একটা ভরসা রাখছেন না। সেই 2022 সালে যে হ্যাঁ, squad সব ওই 17 জন 18 জন একই হ্যাঁ, স্কোয়াডে। ওই 17-18 জনকে কিন্তু স্কালোনি ঘুরিয়ে ফিরে খেলাচ্ছেন এবারও। তো আমার মনে হয় যে এটা কিন্তু একটা উইক পয়েন্ট হতে পারে, কারণ এই একই প্লেয়ারদের বারবার খেলালে কিন্তু অপোনেন্টও কিন্তু অ্যানালিসিস করার একটা সুবিধা পায় যে না হ্যাঁ। এদের উইকনেস কোথায়, এটা একটা মুখস্থ খেলা দ্বারা খেলতে পারে তারা। তো আমার মনে হয় যে এটা এখন স্কালোনির এখনো 2টা ম্যাচ সময় আছে। ইংল্যান্ড মানে অন্যতম দাবিদার এবার শিরোপা, আর ইংল্যান্ডকে যদি হারাও কোনোভাবে ফাইনালে কিন্তু আরো বড় প্রতিপক্ষ ফ্রান্স বা ফ্রান্স স্পেন। বা স্পেন। তো আমার মনে হয় যে এখনই কিন্তু সময় স্কালোনের একটা ক্লিয়ার রোডম্যাপ রাখা উচিত যে আমি কি করছি না করছি, কারণ প্রতি ম্যাচের শেষে কিন্তু তার বক্তব্য শুনে আমরা যেটা বুঝতে পারি সে কিন্তু অনেকটা ভাগ্যের জোরে কিন্তু এই পর্যন্ত হ্যাঁ, মানে সুইজারল্যান্ডের হ্যাঁ। বিপক্ষে ম্যাচে কিন্তু অবাক করার মতো ব্যাপার। হ্যাঁ। স্কালোনি নিজে প্রেস কনফারেন্সে এসে বললেন যে আমরা আসলে ভাগ্যের জোরে সেমিফাইনালে, আর্জেন্টিনার মতো একটা দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, মেসি আছে, মানে তিনি কেন বলবেন যে ভাগ্য, মানে তার কৌশলটা কোথায়? আমরা যদি জানি যে স্কালোনি আসলে অনেক বড় ট্যাকটিশিয়ান, আমরা গত বিশ্বকাপে তার জন্য আর্জেন্টিনা জিতেছে, মানে এরকম অবস্থা কেন? মানে স্কালোনির কি তাহলে দিন শেষ নাকি? স্কালোনি তো অবশ্যই পরীক্ষিত কোচ। হ্যাঁ, পরীক্ষিত কোচ। সে যদি সেমিফাইনালে যদি আমরা সবাই আশা করব যে সে সেমিফাইনালে অবশ্যই তার ট্যাকটিক্সে কিছু পরিবর্তন আনবে। আর এই ট্যাকটিক্সে যে অসফল হয়েছে তা না, কিন্তু আর্জেন্টিনা যেভাবে জেতার কথা ছিল, যে খেলাটা দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু তারা দিতে পারছে না। এবং আমরা দেখি যে অনেক মানে মরা খেলা মানে আমরা দেখতে পারি ফার্স্ট হাফ বলেন। হ্যাঁ, মানে কেপ ভার্দে, মিশরের সাথে বিশেষ করে ম্যাচে তো আমরা বেশ অবাক ছিলাম যে এই কোথায় সে আর্জেন্টিনা। আমরা তো ধরে নিয়েছিলাম যে তারা বাদ হয়ে যাচ্ছে। বাদ হয়ে যাচ্ছে। 80তম মিনিটে সে মেসির একটা হ্যাঁ, ম্যাজিকের কারণে এই কিন্তু ম্যাজিক, হ্যাঁ। তারপরে কেপ ভার্দের ম্যাচেও কিন্তু মেসি একই খেলেছেন, লাস্টে গিয়ে কিন্তু তার অ্যাসিস্টটা দুর্দান্ত অ্যাসিস্ট ছিল কর্নার থেকে। তো এইসব ম্যাজিক মোমেন্টের উপর ডিপেন্ড করে আর কত এভাবে তো আসলে বড় টুর্নামেন্টে সাফল্য আসা মানে ইংল্যান্ডে যদি আমরা জানি যে এই হ্যারি কেইন, বেলিংহাম, আর্জেন্টিনার ডিফেন্সের যে অবস্থা, এই বেলিংহাম মানে কত ম্যাচে যা খেললো নরওয়ের সাথে বা এর আগের ম্যাচে, এই বেলিংহাম আর হ্যারি কেইন থেকে আসলে এই রড্রিগো ট্রিপলটা আসলে আটকাতে পারবে? আসলে ডিপল তো আগে একটা কথা ছিল যেখানে বল সেখানে ডিপল ডিপল, একটা হ্যাঁ। কথা ছিল, কিন্তু এবারও আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলের পিছনে আপ্রাণ ছোটার চেষ্টা করেন, কিন্তু তিনি আর পেরে উঠতে পারছেন না। বয়সের কারণে একটা ইনফ্যাক্ট সে কিন্তু তার পাসগুলো যদি আমরা দেখি সে কিন্তু মানে প্রচুর ভুল পাস দিচ্ছে সে, হ্যাঁ। এবং তার কারণে কিন্তু বেশ কয়েকটা মোমেন্টাম নষ্ট হয়েছে। এটা কিন্তু যে কেউ দেখে বলতে পারে। হ্যাঁ। তারপরেও কিন্তু ডিপলকে কিন্তু 80 মিনিট 90 মিনিট খেলানো হচ্ছে। তো আমি মনে করি যে এতক্ষণ তো তাকে খেলানো প্রয়োজন নেই। দরকার নেই, হ্যাঁ। তার জায়গায় আপনার অনেক ভালো প্লেয়ার আছে। আপনি সিমিওনেকে খেলান, সিমিওন 120 মিনিট আপনার সেম পেসে দৌড়াদৌড়ি করতে পারবে। আপনার নিকো পাস আছে, আপনার বার্কো আছে, বার্কো আছে, তরুণ তুর্কি। এরা কিন্তু সব পরীক্ষিত player। হ্যাঁ, ক্লাব ফুটবলে সবাই ভালো খেলে। তারপরেও স্কালোনি তাদের উপর ভরসা রাখতে পারছেন না, নাকি এই মুহূর্তে তাদেরকে ইউজ করতে চাচ্ছেন না, এটা একটা বড় আমরা এই মুহূর্তটা আসলে ওয়ার্ল্ড কাপের বাকি আর দুই ম্যাচ। ধরো ইংল্যান্ডের সাথে যদি এই একই বিপদ, মানে কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড, এই সেম অবস্থা যদি ইংল্যান্ডের সাথে পড়ে, আমার মনে হয় না আর্জেন্টিনা আসলে ওখান থেকে ঘুরে দাঁড়ায় জিততে পারবে। এর একটা বড় কারণ আপনি কিন্তু কেপ ভার্দে, মিশর, তারপরে হচ্ছে সুইজারল্যান্ড, তাদের কিন্তু বড় কোনো এক্সপেক্টর নাই, হ্যাঁ, তো অনেক বড় বড় এক্সপেক্টর আছে ইংল্যান্ডে, যেমন হ্যারি কেইন বলেন, জুড বেলিংহাম বলেন, তারা কিন্তু যে কোনো সময় ম্যাচটা ঘুরে দিতে পারে। আর্জেন্টিনা যদি মনে করে যে আমরা হ্যাঁ মেসির উপর ভরসা করে এক গোলের লিড নিয়ে বা 2 গোলের লিড নিয়ে আমরা থাকবো, সেটা কিন্তু মোটেও সেফ হবে না, কারণ এই বিশ্বকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে শেষের 5 মিনিটও কিন্তু খেলা ঘুরে যেতে পারে। এবং হ্যাঁ, মানে বেলিংহাম কিন্তু তাই করলো, মানে নরওয়ে আগে বেলিংহামের 2 গোলেই কিন্তু জিততে। তারপর হ্যারি কেইন, আমরা যদি মনে করি ওই ডিআর কঙ্গোর সাথে ম্যাচের আর 5-6 মিনিট বাকি, আমরা সবাই ধরে নিয়েছি যে ইংল্যান্ড বাদ পড়ে যাবে, কিন্তু হ্যারি কেইন জোড়া গোল করলো। তো ওই ডিফেন্সের অবস্থা কিন্তু আর্জেন্টিনারও করুন, দেখা গেলো 1 গোল আগায় আর্জেন্টিনা খুব সেফ খেলতেছে, হঠাৎ শেষ 4-5 মিনিটে যে ইংল্যান্ড 2 গোল করলো, ওখান থেকে কিন্তু মানে কামব্যাক দেওয়া কিন্তু আমার মনে হয় না তো সহজ হবে। আমার মনে হয় কারণ এইসব ম্যাজিক মোমেন্টের উপর বেশি ভরসা করছেন। সে ধারণা করছে যে আমি যদি 1 গোল বা 2 গোল পিছিয়ে পড়ি, আমার তো ওই প্লেয়ার আছে ম্যাজিক মোমেন্ট বের করে না, যেমন লাস্ট ম্যাচ ছিল হুলিয়ান আলভারেজ। এরকম আমি মনে করি এটা কোনো দূরদর্শী পরিকল্পনা হতে পারে না। স্কালোনির যে ক্যালিবার, তার যে মানে দক্ষতা, তো আমার মনে করি যে এবার যথেষ্ট ঘাটতি রয়েছে পরিকল্পনায়, এবং হাতের বাকি আর 2 ম্যাচ, এটাই কিন্তু মানে চরম পরিমাণে এটা হচ্ছে, আমি যদি মনে করি ধর এটা মেসির শেষ ওয়ার্ল্ড কাপ, এটা সবাই জানি। স্কালোনিও হয়তো এটার পরে মানে উনি কিন্তু অনেকদিন ধরে আছেন এবং সব জেতা শেষ, আমার 2টা কোপা, ওয়ার্ল্ড কাপ, যা যা আর্জেন্টিনাকে দেওয়া। তো এইটা কি ধরো আর্জেন্টিনা হারলো শেষ ম্যাচে, একই স্কোয়াড নামে, তখন কিন্তু মানে মিডিয়া কিন্তু তাকে ছেড়ে দিবে না। মানে আর্জেন্টিনা মিডিয়া কিন্তু অলরেডি মিডিয়া বলছে যে আর্জেন্টিনা মানে যিনি বায়াসড, তিনি মানে
একই প্লেয়ারকে নামাচ্ছেন, ভালো খেলতেছে না তাও নামাচ্ছেন, বড় বড় প্লেয়ারদের সাইড বেঞ্চে করে, তার একটাই যুক্তি সবাই মেসির পজিশনে খেলে। এখন কথা হচ্ছে মেসির পজিশনে যদি সবাই খেলে তাদের কাছে স্কোয়াডে রাখার কি দরকার? এক্স্যাক্টলি, আর মেসির পজিশনে যদি খেলে তাহলে অবশ্যই মেসি যে বয়স সবাই ধারণা করেছিল মেসি কিন্তু পুরো 90 মিনিট খেলতে পারবে না, হ্যাঁ যে যে কিন্তু আমরা দেখছি 120 মিনিট পর্যন্ত খেলতেছে। তো এটা কিন্তু তার বদলে হয়তো সিমিওনে বা পাসকে রাখা হয়েছিল, কিন্তু একই পজিশনে 4জন 5জন প্লেয়ার, এটা তো কোনো যুক্তি হতে পারে না। আপনি মেসির পজিশনে রাইট উইং এ এত প্লেয়ার, আপনার অন্যদিকে লেফট উইং এ ফাঁকা, আপনি খালি গঞ্জালেসকে খেলাচ্ছেন, গঞ্জালেসের জায়গায় তো আপনি আরেকজন বিকল্প রাখতে পারেন। হ্যাঁ, আপনি যে আমরা দেখতে পাচ্ছি যে মেসির উইং এ কিন্তু অনেক প্লেয়ার, অপরদিকে যে উইং এ ওখানে কিন্তু কোনো প্লেয়ার নেই। আমরা এই যে কিন্তু এই পুরো জায়গাটাতে আমরা সবাই মানে আর্জেন্টাইন সাপোর্টার যারা ডি মারিয়াকে অনেক মিস করছি, কারণ ডি মারিয়ার যাওয়ার পর কিন্তু ওই পজিশনটা কিন্তু গ্যাপটা যে গ্যাপটা সেখানে এখনো ফিল আপ করতে পারেনি স্কালোনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেসির পজিশনে আপনি ব্যাকআপ রেখে দিয়েছেন 4জন। হ্যাঁ, ওই উইং এমন তো না যে ওই উইং এ আসলে প্লেয়ার আর্জেন্টিনার নাই, অবশ্যই ক্লাবে প্লেয়ার আছে। আর্জেন্টিনার বর্তমান ডেপথ অনেক ভালো, আপনি যদি ইউরোপিয়ান টপ 5 এর লিগ যেটা দেখেন অনেক প্লেয়ার আর্জেন্টিনার প্লেয়ার আছে। তো আপনার এই মেসি বদলি হিসেবে আপনি এটা কোনো কারণ হতে পারে না। স্কালোনি কিন্তু ওই মিশরের বিপক্ষে ম্যাচের আগে একটা কথা বলছিল যে আমরা ওই উইং থেকে প্লেয়ার সরাই নিয়ে মিডফিল্ডারও ডেপথ করবো যাতে প্রতিপক্ষ গোল না দিতে পারে। আর্জেন্টিনার মতো দল কি এরকম ডিফেন্সিভ খেলে মানে ইংল্যান্ড বা ফ্রান্স স্পেনের সাথে পারবে? এখন পর্যন্ত কিন্তু আর্জেন্টিনা কোনো, আমরা যদি বলি বড় দলের মুখোমুখি হয় নাই, যাদের আসলে অনেক বড় স্টার প্লেয়ার, তারা আসলে ম্যাচ ঘুরে দিতে পারে। এরকম অবস্থায় কি এত ডিফেন্সিভ মুডে খেলে কি সেমিফাইনালে পার পাবে আর্জেন্টিনা? আসলে দেখেন স্কালোনি যেটা বলে যে মিডেটার প্লেয়ার বেশি, এই যে গ্রুপ স্টেজে 3 ম্যাচে কিন্তু তারা একটি গোল হজম করেছে জর্ডানের সাথে, আর এই 3 ম্যাচে কিন্তু তারা গোল হজম করেছে 5টা। এমন গোল যেটা আসলে বাদ দিয়ে দেওয়ার মতো অবস্থা আর্জেন্টিনা। এটা কিন্তু কোনোভাবে এটা মানা পসিবল না। আপনি যদি অন্যান্য দলের দিকে তাকান, ফ্রান্স কিন্তু নকআউটে আপনার বেশ কয়েকটা ক্লিন শিট তারা রেখেছে, সুইডেনের সাথে, প্যারাগুয়ের সাথে, তারপর স্পেন তো সেই দিনে সে গোল খেলো একটা। ফ্রান্স 3টা ম্যাচে তারা কিন্তু ক্লিন শিট রাখছে নকআউট স্টেজে। আপনার স্পেন কিন্তু এই যে মাত্র প্রথম গোল হজম করেছে বেলজিয়ামের সাথে। তো অন্যান্য দলের যে ডিফেন্সিভ অবস্থা, আর্জেন্টিনার যে ডিফেন্সিভ অবস্থা, দুইটা যদি কম্পেয়ার করা হয় আমি মনে করি অনেক পিছিয়ে আছে, এবং সেমিফাইনালে কিন্তু তাদের কিন্তু অনেক বাজে একটা সময় পার করতে হতে পারে। যদি অনেকে বলছে যে মানে ডিফেন্সের যেটা অবস্থা আর্জেন্টিনা দেখা গেল 3-4 গোলে হেরে দেওয়া অসম্ভব কিছু না, মানে 2 গোল খেলে ঘুরে দাঁড়াবে তো দূর, মানে কাউন্টার অ্যাটাক করতে যে আরেকটা গোল খাবে ইংল্যান্ড। এটাই কিন্তু সমস্যা দাঁড়িয়েছে যে এখন জিতলেও কিন্তু ইংল্যান্ডের সাথে জিতলেও কিন্তু ম্যাজিক মোমেন্টের উপর ভরসা করতে হবে। হ্যাঁ, ম্যাজিক মোমেন্ট দিয়ে কিন্তু আপনি 1 ম্যাচ 2 ম্যাচ, কিন্তু এইভাবে তো আসলে আর্জেন্টিনা কিন্তু নকআউট পর্ব পার হচ্ছে একটা লাস্টে একটা ম্যাজিক হবে, আর্জেন্টিনা জিতবে, মানে স্কালোনি ডাগ আউট থেকে হয়তো একটা এক্সপ্রেশন দিবেন আর সবাই উল্লাসে উঠবে, কিন্তু নরমাল খেলা হিসাব করে ম্যাজিক মোমেন্ট দিয়ে কি মানে সেমিফাইনাল এবং ফাইনালের মতো ম্যাচে পার হওয়া মনে বেশ কঠিন। আপনি যদি ওই ম্যাজিক মোমেন্ট গুলো বাদ দেন তাহলে আর্জেন্টিনাকে খুবই ফ্ল্যাট। আর্জেন্টিনার সমর্থকরা বলছেন যে এরকম খেলা তো আর্জেন্টিনার কাছ থেকে আশা করে না কোনোভাবেই না, কারণ আপনি কাতার বিশ্বকাপে দেখেন সৌদি আরবের ম্যাচটা বাদ দিলে আপনার কিন্তু একটা ওভারঅল পারফরম্যান্স ছিল আর্জেন্টিনা ভালো খেলেছে। তো আপনি এবার দেখেন আপনার শুরু থেকেই মেসির উপর একটা অতিরিক্ত নির্ভরশীলতা, যেটা কাতার বিশ্বকাপে কিন্তু আমরা দেখিনি। হ্যাঁ, মানে অতিরিক্ত মানে সবার মেসি কেন্দ্রিক। আপনি যদি দেখেন ডি বক্সের ভিতরে কিন্তু আপনার মেইন স্ট্রাইকার শট নিতে আপনার হিমশিম খাচ্ছে, মানে দ্বিধা দলতে ছিল মেসির দিকে বল পাওয়া। অবশ্যই আপনার মেসি থেকে কিন্তু অনেক নির্ভর থাকা যায়, কিন্তু একটা প্লেয়ার এই 39 বছর বয়সে এসে যদি আর কত মানে আমরা যদি একটা স্ট্যাটিস্টিক দেখি এই পর্যন্ত মানে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সব স্ট্যাটিস্টিক্সে মেসি দল অন্যদের চেয়ে আগে। মানে এটা কিভাবে সম্ভব? তাহলে আমার এতগুলো যে প্লেয়ার, হুলিয়ান আলভারেজ কিন্তু দারুণ গোল করেছেন, কিন্তু এটা একমাত্র গোল মানে লাউতারো গোল করেন একদম, হ্যাঁ শেষ মুহূর্তে সে একটা গোল করেন, মানে এরকম দলের বাকি যারা আছেন তারা আসলে তাহলে কি করতেছেন? এটা কিন্তু আসলে অনেক বড় একটা ফ্যাক্টর। এটা কিন্তু আমরা শুরুতে ভেবেছিলাম যে এবারে বিশ্বকাপে আর্জেন্টিনা তুলনামূলক মেসি নির্ভরশীলতা কম থাকবে। আমরা তো কোয়ালিফায়ারে দেখেছি, কোয়ালিফায়ারে কিন্তু তারা মেসিকে ছাড়া কিন্তু ব্রাজিলকে 4-1 গোলে অনেক ভালো খেলছে, অনেক মেসিকে ছাড়া অন্য পরিকল্পনা ছিল, দেখে মনে হচ্ছে না এই দলটা মেসিকে ছাড়া ফাস্ট খেলছে।
কিন্তু মেসি ছাড়া কিন্তু আমরা দেখলাম যে এই দল জর্ডানের সাথে একটা ম্যাচ খেলেছে, তো খারাপ খেলেছে আমরা বলবো না, না, জর্ডান ম্যাচে যে প্লেয়ারগুলোকে তারা ভরসা করেছে হ্যাঁ। সেই প্লেয়ারগুলো কিন্তু মেসির সাথে তারা ভরসা করে খেলাতে পারছেন না। হ্যাঁ, আপনি যেটা বললেন যে একই অজুহাত দেখেছে কারণে এরা মেসির পজিশনে খেলে, মেসি টাইপ প্লেয়ার, তো এই কারণে কিন্তু আপনার ডিবালাকে যে কারণে স্কোয়াডে রাখা হয়নি, তাহলে তারা কিভাবে এই স্কোয়াডে সুযোগ পাবে, মেসির পজিশনে খেলা হয়। তো ডিবালাকে তো দীর্ঘদিন স্কোয়াড হ্যাঁ। থেকে বাদ দেওয়া হয়েছে একটাই কারণ, সে মেসির মেসির পজিশনে পজিশনে প্লেয়ার। তো আমার মনে হয় এটা কোনো যুক্তি হতে পারে না। স্কালোনির হাতে কিন্তু এখনো সময় আছে, এক ম্যাচ বা দুই ম্যাচ বলতে পারেন, মিনিমাম 2 ম্যাচ তো খেলবে এখন আর্জেন্টিনা আরো জিতুক। তো এখন আমার মনে হয় যদি বাদ করুক, অলরেডি একটা বিশ্বকাপ মেসি নিয়ে নিছে, আক্ষেপ নাই, হ্যাঁ। তারপর খেলার মতো খেলুক আর্জেন্টিনা। এমন কথা না, আর্জেন্টিনা সাপোর্টাররা এটা বলে যে ভাগ হ্যাঁ। শিরোপা জিতবে বা না জিতবে এখন তো টাফ সময়, হ্যাঁ। কিন্তু খেলাটা কেন এমন হবে? এমন খেলার তো আমরা এক্সপেক্ট করি না আর্জেন্টিনা, যে মানে পুরো ম্যাচে যেভাবে খেলতেছে, ইনফ্যাক্ট কেপ ভার্দে মিশর অনেক ভালো খেলছে, আমরা যেমন হ্যাঁ, মানে মিশর তো আসলে ম্যাচটা বলতে গেলে জিতেই গেছিল, জিতেই গেছিল ওই almost। শেষ 13 মিনিট আসলে ওই যে শেষ ছোট 13 দল যেটা বলি যে তাদের এক্সপেরিয়েন্স experience টা কম। শুধু মিশর না, আপনি আফ্রিকান সব দলই বলেন, ইনফ্যাক্ট সেনেগালও তো সেনেগাল 80 মিনিট পর্যন্ত আগায় ছিল তারা। মানে আর্জেন্টিনার এখন স্কালোনিকে নিয়ে অনেক ধরনের স্কালোনিকে কিন্তু সবাই অনেক পছন্দ করে, মানে এত ভালো আর্জেন্টিনাকে 36 বছর পর ওয়ার্ল্ড কাপ, টানা 2টা কোপা, দলকে তিনি যে দলকে একটা গুছিয়ে এনেছেন, মানে 11 জন প্লেয়ার একসাথে খেলে তার অনেক বড় ক্রেডিট। কিন্তু এত কিছুর পরেও ম্যাচের পর ম্যাচ যদি মুখস্থ কোচিং এর দিকে যাওয়া হয় এবং নিজেই স্বীকার করে যে আসলে ট্যাকটিক্সটা কাজে দেয় নাই, যেটা কাজে দিচ্ছে না ওটা কেন উনি নিজে বারবার করতেছেন, মানে এটা কিন্তু সংবাদ মাধ্যম বারবার বলতেছে যে উনি নিজেই বিশ্বাস করেন না যে এই ফরমেশনটা ভালো খেলতে পারে, তাহলে উনি কেন তাহলে ডিফারেন্ট ফরমেশনে যান না? এটা কি আসলে মেসির তরফ থেকে কোনো ধরনের কোনো চাপ বা কিছু আছে যে তার, মানে আমরা যেটা বলি বাংলায় কোরামের লোকজনকে খেলাতে হবে এরকম? আসলে মেসি কোরামের লোক বলবো না, মেসি তো আসলে মেসি যদি বলেও থাকে আমি মনে করি না মেসি এটা করবে, কারণ আর্জেন্টিনা প্লেয়ারদের প্রতি তার যে টান, হ্যাঁ, মেসি সবার প্রতি, মেসি বাদ দিলে 25 জন প্লেয়ার কিন্তু মেসির জন্য জীবন মেসির জন্য উৎসর্গ করতে রাজি আছে। তো আমার মনে হয় না যে মেসি এরকম কিছু বলেছে এটা, কারণ মেসি যার সাথে খেলুক সেই প্লেয়ারটাই কিন্তু চাবে সবসময় মেসিকে সর্বোচ্চটা দিয়ে খেলা। তো এই দলের প্লেয়ার কিন্তু আর্জেন্টিনা থেকে বেশি মেসির জন্য খেলে, যেটা ওপেনলি বলা যায় আমরা মেসির জন্য খেলছি। তো আর যেটা এখন মেসি কেন্দ্রিক খেলা, এখন স্কালোনি যদি চাকরি খেলা, আমার মনে হয় না মেসি তাদের আপত্তি থাকার কথা, কারণ আর্জেন্টিনার প্ল্যানিংটাই এখন মেসি নির্ভর আমরা যা দেখতে পাচ্ছি। তো এখন দেখা যাক স্কালোনি কি করে। এটা কিন্তু একটা বিপদ যে বিপদ। মেসি নির্ভর, মেসি কিন্তু আর খুব সম্ভবত আর 2 ম্যাচ আর্জেন্টিনা হয়ে খেলবে, অবসরে গেল তখন ওই যে মানে মেসি কেন্দ্রিক যে অবস্থা, তখন আর কাকে কেন্দ্রিক খেলবো? তখন তো সবাই ইন্ডিভিজুয়াল যে বাছাই করবে যেরকম ছিল, মানে অন্যরকম একটা খেলা। মানে এইটা হলে কি মানে তাহলে আমি কেন এখন এই দলটাকে নষ্ট করতেছি, মানে জাস্ট মেসির কথা চিন্তা করে? আসলে আমরা তো যারা ফ্যান আছে তারাও কিন্তু অনেকটা অবাক যে আসলে একটা মানুষ সে থাকলে দল ভালো নির্ভর থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু একটা মানুষের উপর আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভরসা করছেন এবং যারা তার বুদ্ধি যারা আছে তাদের উপরে আপনি বিশ্বাস করছেন না, এবং যারা আগের বিশ্বকাপে খেলেছে তাদের উপর বিশ্বাস করে খেলাচ্ছেন, এটা কিন্তু এখন মানে আমি জানি হয়তো কেউ মেসির এই মানে ট্যাকটিক্সে বা স্কালোনারি থেকে রাগ করবে না, কিন্তু একটা মানে মেন্টাল একটা ব্যাপার থাকে না যে সিমিওনের মতো প্লেয়ার পুরো ওয়ার্ল্ড কাপে সে একটা মিনিট মাঠে নামতে পারে নাই। আসলে এখন স্কালোনির যেই মাথা তাকে বলে মাস্টারমাইন্ড, মাস্টারমাইন্ড, এখন হ্যাঁ। তার মাথার সাথে কিন্তু বাকিদের তুলনা দিলেও কিন্তু ভুল হবে একদম। এটা এখন দুটা বিষয় হতে পারে, যেটা আমরা শুরুতে বললাম যে হয় এটা সে ভরসা পাচ্ছে না, আর না হলে এটা সে তাদেরকে জমিয়ে রাখছে বিশেষ কোনো মুহূর্তের জন্য। মানে ভরসা আসলে যদি নাই, তাহলে আমি যাদের উপর আমি ভরসা পাই না তাদেরকে আমি কেন বিশ্বকাপের মতো স্কোয়াডে নিয়ে আসবো? এটা কিন্তু একটা মানে বড় প্রশ্ন। এখন স্কালোনি কি করছে এটা স্কালোনি ভালো বলতে পারবেন, কারণ এখন কেউই বলতে পারছে না যে সামনে তার মাথায় আসলে কি ঘুরপাক খাচ্ছে, এটা কিন্তু কেউ বলতে পারবে না। তো এটা এখন আসলে একটা ডিসিশনে চলে আসাও আমি মনে করবো যে ভুল হবে তাকে দোষ দিয়ে। কিন্তু আর্জেন্টিনা রেজাল্ট এনেছে ঠিকই, কিন্তু যেভাবে এনেছে হয়তো পদ্ধতিটা একটু আর্জেন্টিনা বক্তব্য বলতে পারে যে আচ্ছা ট্যাকটিক্স যেভাবে যা হোক জয় পেলেই যথেষ্ট। এভাবে জয় পেলে কিন্তু আমি মনে করি পরবর্তী 2 ম্যাচে কিন্তু অনেকটা ভুগতে হবে। তো এখন জানি না কি হয়, এখন দলে কিন্তু কনফিডেন্সের কোনো ঘাটতি নেই, দল কিন্তু কনফিডেন্ট, মানে এবার এটা কিন্তু মেসি এবং স্কালোনি এবং সবাই ম্যাচ শেষে সবাই বলে যে আর্জেন্টিনা হার মানবে না, মানে যত শেষ পর্যন্ত থাকুক আর্জেন্টিনা জিতবে। কিন্তু ওই একটা প্রশ্ন যে জিতবে যদি হয়, মানে হঠাৎ 2 গোলে 1 গোলে পিছিয়ে পড়লে
ইংল্যান্ডের সাথে বা ফ্রান্স বা স্পেনের সাথে কিভাবে ফিরে আসা সম্ভব কিনা এটা দেখা যাক ইংল্যান্ড ম্যাচে অনেক প্রশ্নের উত্তর দেওয়া যাবে এখন স্কালোনির প্ল্যানিং এর সার্থকতা না ব্যর্থতা এটা এখন হ্যাঁ। দেখা যাবে ইংল্যান্ড ম্যাচে অনেকটা। মানে ইংল্যান্ডে যেমন আমরা ধরি বড় দুজন প্লেয়ার, হ্যাঁ, বেলিংহাম বা কে, এই দুজনকে আটকানোর মতো আর্জেন্টিনার ডিফেন্সে কেউ আছে নাকি? আসলে ডিফেন্সে তো আপনার রোমেরো আর মার্টিনেজ কিন্তু অসাধারণ অসাধারণ, কিন্তু কিন্তু এক রোমেরোর জন্য আমরা যদি গত ম্যাচে বা ইভেন তারা যে সব ব্যাকে যে বেশ কয়েকটা সেভ করেছে, মানে এই দুজনের উপর কি এত ভরসা করে থাকা যাবে কিনা? আসলে এই দুইজন তো তাদের যথাসাধ্য সম্ভব চেষ্টা করছে, কিন্তু তারপরেও কিন্তু দেখি যে মিডফিল্ডে কিছু ঘাটতির কারণে কিন্তু মিডফিল্ড থেকে যে অ্যাটাকটা আসে Attack আসার কথা সেটা আসে না। কিন্তু আমরা দেখছি অনেক প্রবলেমেটিক হয়ে যাচ্ছে আর্জেন্টিনার জন্য। কারণ আপনারা দেখেছি সিরিয়াসলি কিছু মিস্টেকের হ্যাঁ, কারণে হ্যাঁ, কিন্তু বল পাচ্ছে প্রতিপক্ষ। প্রতিপক্ষ বল পেয়ে এটা গোলে এবং কনভার্ট যখন করে দিচ্ছে। কাউন্টার অ্যাটাক হয় আর্জেন্টিনার ডিফেন্স কি মনে হয় যে একদম ছোট দল মতো তারা মানে এলোমেলো হয়ে যায়। এটা আরেকটা চিন্তা এখন সেটা হচ্ছে এমি মার্টিনেজ কিন্তু কথা মার্টিনেজ। এখনো হচ্ছে না, কারণ সে ওরকম বড় কোনো প্রতিপক্ষের এগেইনস্ট নিজেকে প্রমাণ করার সুযোগ বেশ পায়নি। কয়েকটা সেভ করেছে, কিন্তু ওই যে মার্টিনেজ মানে যেমন গোলটা আমরা যদি চিন্তা করি যে গোলটা হজম করলো মিশরের সাথে, মার্টিনেজের পায়ের ফাঁক দিয়ে বল, এটা কিন্তু আমরা মানে আগের ওয়ার্ল্ড কাপে দেখি নাই, বা আমরা সবাই ধারণা করি যে মার্টিনেজ মানে সে বলটা ঠেকাবেই ঠেকাবে। মানে মার্টিনেজের এই দুর্বলতাটা আসলে বেশ মার্টিনেজের আপনি চিন্তার যদি বিষয়। রাউন্ড অফ 16 এর ওই অস্ট্রেলিয়ার বিপক্ষে সেভটা দেখেন, হুম। ওখানে কিন্তু অস্ট্রেলিয়া 2-2 সমতায় নিয়ে আসতে পারত। নেদারল্যান্ডসের বিপক্ষে হুম, হুম। শুটআউট, যদি এখন শুটআউটে আসে না, আমি এখন বিশ্বাস করি মার্টিনেজ এখনো পেনাল্টি শুটআউটে এখনো সেরা। বেশ, হ্যাঁ। এখনো হয়তো বা ইংল্যান্ড ম্যাচে কিন্তু পেনাল্টি শুটআউটে একটা জন্য থাকতে পারে। এখন পেনাল্টি আসলে অনেক পরে, কিন্তু মার্টিনেজের মানে হাতে বা পায়ের ফাঁক দিয়ে বল দিয়ে গোল হবে, অনেক সময় আসলে মার্টিনেজেরও কিছু করার থাকে না, একদম ক্লোজ রেঞ্জ এরিয়া। মানে এই যে ডিফেন্স আর গোলকিপিং, মানে এই দুইটাতে যদি সবচেয়ে বড় টেনশন থাকে, আবার মিডফিল্ডে কম্বিনেশন ঠিক নাই, তাহলে কি দেখা গেল দিন শেষে ওই এক মেসি, মানে এই মানে মেসির জন্যই আসলে সবকিছু, মানে একটা মানুষ আমরা যেটা সবসময় শুনতাম মেসি একা কি করবে, একাই তো করতেছে, মানে 8 গোল, দুইটা assist। দুইটা অ্যাসিস্ট, সব পাস ড্রিবলিং সবই সে। মেসি কিন্তু এই প্রথম ইংল্যান্ডের সাথে খেলতে নামবে, এটা কিন্তু একটা ব্যাপার, এবং ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ কিন্তু আর্জেন্টিনার জন্য খুব একটা স্বস্তিদায়ক না। আমরা সবাই জানি যে 86 সেই ওয়ার্ল্ড কাপ, মানে ম্যারাডোনা সবচেয়ে ভালো গোল এবং সবচেয়ে খারাপ গোল একই ম্যাচে আসলো। মানে ওই ম্যাচের মারামারিতে কিন্তু মানে খুব বাজে অবস্থা। 98 আমরা সবাই জানি বেকহাম লাল কার্ড খাইলো। 2 সালে কিন্তু এই বেকহামের গোলে আর্জেন্টিনা গ্রুপ পর্ব থেকে বাদ। তো 24 বছর পর আসলে আর্জেন্টিনা ইংল্যান্ড মুখোমুখি, মেসির ফার্স্ট ম্যাচ, মানে এইটা একটা সাইকোলজিক্যাল একটা প্রেসার থাকবে আর্জেন্টিনার উপরে। অবশ্যই থাকবে না, কারণ এই আর্জেন্টিনা আপনি যাই বলেন মেন্টালি কিন্তু তারা অনেক অনেক স্ট্রং। strong, হ্যাঁ। আপনার 2021 সাল থেকে দেখেন কোন টুর্নামেন্টে কিন্তু তারা হারেনি, সবই সব জিতছে। জিতছে, সব। এবং এটা কিন্তু খুবই মানে কি বলবো এই যুগে এসে যেখানে ফ্রান্স, স্পেন, ব্রাজিলের মতো দলও কিন্তু অনেক মানে হিমশিম খাচ্ছে টুর্নামেন্ট বলে, সেখানে স্কালোনির দল কিন্তু আপনি যাই বলে শেষ মুহূর্তে এসে কিন্তু তারা ঠিকই দিচ্ছে। তো মানসিক চাপের বিষয়টা কিন্তু আমার মনে হয় যে না, আর্জেন্টিনা মানসিক চাপ দিয়ে থাকবে না, হয়তো তাদের কৌশল যদি ঘাটতি থাকতে পারে সেখানে হারবে, কিন্তু মানসিক চাপে তারা মানে এই ম্যাচটা নিয়ে বলা হচ্ছে মানে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ মানে সেই ফকল্যান্ড যুদ্ধ বা ম্যারাডোনা সেই গল, মানে অলরেডি ইংলিশ মিডিয়া আমরা সবাই জানি মানে প্রতিপক্ষকে খুঁজতে মানে অনেক পছন্দ করে। এই ম্যাচের আগেও অনেকে বলছে যে ঘুম পাড়াই দেবে বা আর্জেন্টিনা সেই ইয়ের বদলা নিবে, এবারও আর্জেন্টিনা হাত দিয়ে গোল করবে নাকি, মানে নানান ধরনের কথা। যেহেতু মেসি এখন আর ওই আগের বয়স নেই, যদি থাকতো তাহলে হয়তো মেসির তরফ থেকে বলা হতো যে ওই যে ম্যারাডোনা যে গোলটা করেছিল, মেসি কিন্তু নিজের ক্যারিয়ারে একই গোল করেছেন বার্সেলোনার হয়ে, সেটা হয়তো পসিবল না। অনেকে বলছে যে আর্জেন্টিনার বিপক্ষে যে মানে এলিগেশন গুলো আছে যে ফিফাকে কিনে নেওয়া বা রেফারি তাদের পক্ষে যাওয়া, তো এইটা আসলে মানে ইংল্যান্ডের বিপক্ষে কতটুকু কাজে দিবে? আসলে মেসি কিন্তু ইংলিশ প্লেয়ারদের এগেইনস্টে পরীক্ষিত, সে ইংলিশ লিগের চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু প্রচুর ক্ষেত্রে, যে- হ্যাঁ। যে ক্রিস্টিয়ানো রোনালদো সেই ইংলিশ লিগে খেলো তার যে স্ট্যাটস, মেসি কিন্তু না খেলেও তার থেকে ভালো স্ট্যাটস ভালো, ইংলিশ হ্যাঁ, হ্যাঁ। ক্লাবগুলোর বিপক্ষে। বিপক্ষে। তাও মানে ইংল্যান্ডের একটু মানে সতর্ক থাকা উচিত মিডিয়ার এইসব কথায় কানে না দিয়ে। ইংল্যান্ড প্লেয়াররা নিশ্চয়ই মানে হ্যাঁ। মিডিয়ার এসব নিয়ে তারা খুব একটা মনে হয় না মাথা মাথা ব্যথা করে। কারণ ইংল্যান্ড কিন্তু এই বিশ্বকাপে কিন্তু ঘানার সাথে কিন্তু তার একটা কি বলবো না জিতলেও কিন্তু তারা কিন্তু উল্লেখযোগ্য খুব একটা পারফরম্যান্স, হ্যাঁ। যদিও এটা কালো জাদু আর অনেক কালো জাদু কিছু বলে, ছিল, হ্যাঁ। বলে হ্যারি কেন মিস করেছে। তারপর আর্জেন্টিনা কিন্তু সেরকম একটা ম্যাচ এখন পায়নি, ওরকম রেজাল্ট পায়নি। Result পায়নি, হ্যাঁ। তারা কিন্তু ঘানার সাথে ড্র করেছে, হ্যাঁ, তার কঙ্গোর সাথে তো একই অবস্থা। কঙ্গোর সাথে কিন্তু একই অবস্থা হয়ে গিয়েছিল তাদের last ইংল্যান্ড moment এ। আসলে আমি যদি বলি কঙ্গো বলো বা মেক্সিকো বলো বা হচ্ছে লাস্টে নরওয়ে, তিনটা ম্যাচে ইংল্যান্ড জিতছে ঠিক আছে, কিন্তু মানে ওইরকম যে দাপট দেখা যায় প্রতিবারই কিন্তু ইংল্যান্ড বিপদে, নরওয়ের কঙ্গোর সাথেও সাথেও বিপদে,
মেক্সিকোর সাথেও বিপদে, নরওয়ের সাথেও বিপদে, মানে ওই বিপদ থেকে ইংল্যান্ড উঠে আসছে। এটা কিন্তু ইংল্যান্ড বলতেছে যে ইংল্যান্ডের জন্য অনেক প্লাস পয়েন্ট, তারা চাপ থেকে জিতে আসতে পারে, সেম আর্জেন্টিনার মতো। ইংল্যান্ড কিন্তু যে ওইরকম দাপট দেখায় জিতা, এটা কিন্তু একবারও জিতে নাই। তা আমার মনে হয় যে না, ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে, তবে আর্জেন্টিনা একটা আবার এন থাকবে ম্যাচে, যেহেতু মেসি আবার হ্যারি ক্যানেরও ফর্ম ফেলে দেওয়ার মতো না, 60-70টার কাছাকাছি মানে এই সিজনে গোল করে ফেলেছে। হ্যাঁ, মানে হ্যারি কেন কিন্তু দারুণ ফর্মে আছে। তো আমার মনে হয় যে না, লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। আবার বেলিংহামের ফর্মে, বেলিংহাম কিন্তু হ্যাঁ, বিশেষ করে লাস্ট দুই ম্যাচে মেক্সিকো আর হ্যারি ক্যানকে আপনি হয়তো মার্কিং করে আটকাবেন, কিন্তু বেলিংহামকে কিভাবে আটকাবেন? আরেকটা হচ্ছে যে লং রেঞ্জ থেকে শট না, মানে বক্সের বাইরে থেকে শট নিলে সেটা এমি মার্টিনেজ কতটুকু ঠেকাইতে পারবে, মানে এটা কিন্তু সব দিক দিয়ে বিপদ। আসলে এখন পর্যন্ত তো আর্জেন্টিনা কনফিডেন্ট, তারা বেশ কিছু চিন্তা করছে না। এখন সমর্থক হিসেবে আমরাও চিন্তা করছি, তারপরেও চিন্তার বিষয় তো থাকবে না, তা না থাকবে। এখন দেখা যাক, ইংল্যান্ড ম্যাচে অনেক প্রশ্নের উত্তর দাও, এটাই হয়তো মেসির প্রমাণ করার প্রমাণ করার সুযোগ, মানে সুযোগ। বড় দলের মেসি কিন্তু আগের ওয়ার্ল্ড কাপে সব বড় দলের সাথে হ্যাঁ। ঠিক প্রমাণ করছে, এবার একটা একটা প্রমাণ করার সুযোগ, যে ছোট দল এবার বড় দলের সাথে জিতেই যাবে। জেতার একটা সুযোগ। মানে ফিফার যেটা শেষ করতে চাই, যে ফিফার আসলে বেশ কিছু সিদ্ধান্ত, মানে রেফারির সিদ্ধান্ত নিয়ে অনেক ধরনের প্রশ্ন, যে আর্জেন্টিনাকে ফেভার করছে কেপ ভার্দে ম্যাচে, মিশরের সাথে তো একটা মানে সবচেয়ে আলোচনার বিষয় ছিল এইটাই, যে মানে রেফারি আসলে দিতে দিয়েছে। হ্যাঁ, সুইজারল্যান্ডের সঙ্গে ওই লাল কার্ডটা নিয়ে অনেক ধরনের কথা, যে গোল করলো সে লাল কার্ড খেলো। আর্জেন্টিনা সমর্থকরা বলছেন সবই নিয়মের ভিতরে, মানে নিয়মের বাইরে কোনো সিদ্ধান্ত যায়নি। কিন্তু প্রতিপক্ষ কিন্তু গত দুই ম্যাচে নরওয়ে বলছে তাদের কাছ থেকে ম্যাচ ডাকাতি হয়েছে, এই সুইজারল্যান্ড বলছে ডাকাতি হয়েছে, মিশরও বলছে ডাকাতি। তো আর্জেন্টিনার উপর এইটাকে একটা প্রেসার কিনা, যে না রেফারি আসলে আমাদের পক্ষ, এত ধরনের কথা হচ্ছে ইনফান্তিনোকে নিয়ে, মেসিকে নিয়ে, মানে এইটা আসলে কি মানে কোনো ধরনের কোনো সমস্যা এখান থেকে? আসলে এটা স্পোর্টসের নিয়ম, শুধু বিশ্বকাপ বা ফুটবল, আপনি ক্রিকেট দেখেন, যেই দলে হারে সেই দলে একটা এলিগেশন দেয়, কিছু কিছু এলিগেশন সত্য হয়, আবার কিছু কিছু এলিগেশন বানোয়াট। তো আমি বলবো বিশ্বকাপে আপনি যেই দলে জিতুক, আপনার যে দলে জিতুক একটা এলিগেশন থাকে, আমার অমুক প্লেয়ারের সাথে আর্জেন্টিনাও কিন্তু যদি আমরা দেখি যে আর্জেন্টিনাকে ফাউল করতেছে, সেটাকে ফাউল ধরে নাই। মানে এটা কিন্তু খেলার, আমরা যেটা বলি যে খেলার রেফারি অনেক সময় হিউম্যান মিস্টেক করে, ভিআর দিয়ে সেটা ঠিক করা হয়। এখন আপনার ভিআর এর যুগে, যেটা বারবার বলে, ভিআর এর যুগে কোনো চোরামি কোনো সুযোগ নেই, সুযোগই নেই। এটা আপনার চোখের সামনে হচ্ছে, মানে পুরো লাইন দেখানো হচ্ছে কি হয়েছে না হয়েছে। আর আপনার রেফারি বড় বড়, আপনার স্পেন কোচ থেকে শুরু করে সবাই কিন্তু বলেছে, আর আপনার সুইজারল্যান্ডে যে কোচ কিন্তু বলেছে আর্জেন্টিনা পুরো ফেয়ার খেলেছে, এটা সম্পূর্ণ দায়ী করেছে ফিফার নিয়মকে, কোনো রেফারি নিয়মকে। নিয়মে যেটা আছে এটা তো আপনার মানতে হবে, দুই দলের জন্য সমান। এখন আপনার মিশরের কোচ যা বলেছে, মিশরের কোচ তো আপনি এমনি তো রেকর্ড ভালো না, সে যে ম্যাচে হেরেছে সেই ম্যাচে একটা সিন ক্রিয়েট করেছে, বলেছে আমাদের সাথে অন্যায় করা হয়েছে। ইরানের বিপক্ষে ম্যাচে কিন্তু যখন সুবিধাটা আসলে মিশর পাইলো, তখন কিন্তু বলছেন না ভিআর এটা ঠিক আছে, ভিআর এটা ভাই আপনার স্পোর্টস এর নিয়ম। সো আমার বিপক্ষে গেলে আমি চিল্লাবো যে নাম ফের, পক্ষে থাকলে তো অবশ্যই প্রশংসা করব। আর এর আগে নিয়ে এত মাথায় এমন কিছু নাই যেটা বাংলাদেশে যতটা ঘটানো হয়। তাই মনে করি ফিফা তার দিকে ঠিকই আছে, ইনফান্তিনো ঠিকই আছে, কোনো দলের পক্ষে পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নেই। সে মেসি বলে যে তাকে ফাইনাল পর্যন্ত নিয়ে আসবে, এটা তো 2022 সালেও আমরা শুনেছি। হ্যাঁ, মানে আমরা ফিফা যেটা আর্জেন্টিনা সমর্থকরা বলে যে ফিফা কিনলে তো আসলে 14 সালে কিনতে পারতো, কেন কিনে না, এটা কিনে নেই, এটা আসলে বানোয়াট কথাবার্তা, এটা তেমন গুরুত্ব দেওয়ার কিছু নেই। মানে আমরা যদি জানি যে খেলা এখন একদম শেষ পর্যায়ে, মানে স্কালোনির আসলে ভুল করার কোনো সুযোগ নেই। তো তোমার কি মনে হয় ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা কেমন করবে? অনেক টাফ ফাইট হবে, এর জন্য যদি ওয়েট করা লাগে। আমার মনে হচ্ছে এজ এ ফ্যান মনে হচ্ছে আর্জেন্টিনা জিতবে, আর যদি পেনাল্টিতে যায়, পেনাল্টিতে গেলে আর্জেন্টিনা জিতবে। মানে পিকফোর্ডের যে মার্টিনেজ, এটা জানা ইংল্যান্ড কিন্তু পেনাল্টিতে মিস করে প্রচুর। আর এবার ল্যাটিন আমেরিকা কিন্তু পেনাল্টিতে, যদি সুইজারল্যান্ড কলম্বিয়া ম্যাচটা বাদ দেন, জার্মানিকে হারিয়েছে, ল্যাটিন আমেরিকা কিন্তু পেনাল্টিতে খুবই ভালো তারা। আমি মনে হয় যে পেনাল্টিতে যায়, সম্ভাবনা খুবই ভালো পেনাল্টিতে যাওয়ার। আর্জেন্টিনা কোনো ম্যাচে পেনাল্টিতে যায়নি, যদিও যায় আমি মনে করবো যে আর্জেন্টিনা জিতবে যদি পেনাল্টিতে যায়। আর এর আগে যদি জিতে যায় লাস্ট কালোনেটার দল, তাহলে তো আরো ভালো। আমিও মনে করি আর্জেন্টিনা আসলে জিতবে। তো দর্শক, আশা করি আমরা দারুণ একটা সেমিফাইনাল পাবো। তো এবং মেসি, আশা করি এটা শেষ ম্যাচ না, হয়তো হেরে গেলে তৃতীয় স্থান নিতে হবে, কিন্তু আমরা সবাই চাবো মেসি যেন তার ওয়ার্ল্ড কাপটা, মানে ওয়ার্ল্ড কাপ জিতে শেষ করুক। এটা আর্জেন্টিনা সমর্থকরা চান, মেসি সমর্থকরা চান। শেষ পর্যন্ত সেমিফাইনালে স্কালোনি ট্যাকটিক্স কাজে দিবে কিনা সেটা এখন দেখার অপেক্ষা।